শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ক্ষমতার ৩ মাস পূর্ণ করল বিএনপি সরকার। চলছে ইশতেহার বাস্তবায়ন সহ অগ্রাধিকার ভিত্তিতে কর্মকাণ্ড। মূল্যায়নের সময় আসেনি এখনো, অভিমত নেতাদের। ৩ মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য কাজ শুরু করেছে কিনা। গত ৩ মাসে আপনি হিসাব করে দেখেন, ৩০০ বলবো না, তবে এর কাছাকাছি প্রজেক্ট অনেকটা দৃশ্যমান হয়েছে। বিরোধী দল হিসেবে নিজ ভূমিকায় সন্তুষ্ট জামায়াত। সরকারের ভালো উদ্যোগে সহযোগিতার পাশাপাশি জনবিরোধী সিদ্ধান্তে গড়তে চায় প্রতিরোধ। ভালো কাজ করলে আমরা সহযোগিতা করছি, খারাপ কাজ হলে আমরা সহযোগিতা করবো না, বরং এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। প্রশাসনিক ভবনে তালা, প্রক্টরের পদত্যাগ দাবি। ১.৫ মাস যদি একটা স্টুডেন্টকে ভুগতে হয় এত বড় একটা ইনসিডেন্টের পর, সেই দায় আসলে কার? প্রশাসন কেন প্রথম দিন সিসিটিভি ফুটেজটা দেয় নাই, যেটা ৩ দিন পরে বের হয়েছে? এই ক্যাম্পাসে এখন আমরা অনিরাপদ বোধ করি। কোরবানির পশুর হাটের প্রস্তুতি। মেহেরপুরে জমে উঠেছে ব্যাপারীদের কেনাকাটা। রাজধানীতে খেলার মাঠ ইজারা দেওয়ার সমালোচনা। এখন তার খেলা যাবে না, তাই আমরা গরু দেখতে আসবো। রক্ষণাবেক্ষণ মানেই না যে আপনি মাঠ সংক্রান্ত যে আইনটাকে ভায়োলেট করে ভেঙে দিয়ে ইজারা দিচ্ছেন। 2000 সালের যে মাঠ সংরক্ষণ আইন, সেখানে বলা আছে যে আপনি কোনো খেলার মাঠে ইজারা দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি কোন আইনে দিচ্ছেন? ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ শিল্পমন্ত্রীর। প্রণোদনা পাবে ভালো কারখানাগুলো। পরিবেশ রক্ষার আহ্বান। হামের উপসর্গে সিলেট, বরিশাল ও রংপুরে প্রাণ গেল আরো ৩ শিশুর। মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। রাষ্ট্র ক্ষমতায় বসার 3 মাস পূর্ণ করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই 90 দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনর্গঠন আর প্রশাসনিক স্থবিরতা কাটানোর দিকে দিয়েছে মনোযোগ। তাই এখনো সরকারকে মূল্যায়নের সময় আসেনি মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, ভিত্তি স্থাপনের সময় চলছে এখন। সুশাসন প্রতিষ্ঠা আর সরকারকে জবাবদিহিতামূলক করাকে দেখছেন গণতান্ত্রিক যাত্রায় বিশাল অগ্রগতি হিসেবে। আরিফিন শাকিলের রিপোর্ট। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আস্থাহীনতা, মব সন্ত্রাস, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক শূন্যতার এক চরম অস্থিরতার মধ্যে বিপুল জনরায়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন তারেক রহমান। প্রায় 2 দশকের নির্বাসন শেষে তার কাঁধে চাপে আগামীর বাংলাদেশ গড়ার গুরুভার। কিন্তু মসনদে বসতেই সামনে আসে বৈশ্বিক জ্বালানি সংকট, মুহূর্তেই যার ধাক্কা লাগে জনজীবনে। সংকট কেবল জ্বালানিতেই সীমাবদ্ধ ছিল না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা থেকে শুরু করে বাজার অস্থিরতা, প্রতিটি পদেই দিতে হচ্ছে কঠিন অগ্নি পরীক্ষা। 3 মাস বয়সী বিএনপি সরকারের দাবি, দক্ষতা আর আন্তরিকতাই সেই প্রাথমিক ধাক্কা সামলে সাফল্যের পথে যাত্রা শুরু করেছেন তারা। 90 দিন ছিল স্রেফ প্রস্তুতি। আমাদের বহু ঋণ শোধের সময় হয়ে গেছে, কিন্তু সেই ঋণ করে যা করা হয়েছে সেখান থেকে রিটার্ন এখনও পাওয়া যাচ্ছে না। এর ফলে অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। 3 মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য কাজ শুরু করেছে কিনা। মন্ত্রীদেরকে উনি এত ব্যতিব্যস্ত রেখেছেন প্রত্যেককে দায়িত্ব পালনের ক্ষেত্রে, এবং জবাবদিহিতা ও কৈফিয়তের যে পদ্ধতিটি চালু করেছেন, এটাও একটা ভালো উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। বহু বছরের আবর্জনা 3 মাসে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, একটু সময় লাগবে, যে পুরোপুরি না হলেও সফল। সরকারের 3 মাসের খতিয়ানে বড় অর্জন ধরা হচ্ছে কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে। বিশেষ করে কৃষকের ঋণ মওকুফ, নদী খাল খনন আর পদ্মা ব্যারাজের মতো মেগা প্রকল্পের সিদ্ধান্ত জনআস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন নেতারা। কৃষিকার্ড কি দৃশ্যমান না? খাল খনন কি দৃশ্যমান না? পদ্মা ব্যারেজের আজকেও অনুমোদন একটাকে দেওয়া হয়, সেটা কি দৃশ্যমান না?
এইভাবে গত 3 মাসে আপনি হিসাব করে দেখেন, 300 বলবো না, তবে এর কাছাকাছি প্রজেক্ট অনেকটা দৃশ্যমান হয়েছে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কানেক্ট করতেছি, ওনার নেতৃত্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে সচল। অনেক বিবেচনা করে এই কার্ডগুলি যারা পাবে সেটা নির্ধারণ করা হয়েছে এবং আজ পর্যন্ত কেউ এটা কিন্তু অভিযোগ করতে পারে নাই যে আমরা রাজনৈতিক চিন্তা থেকে কার্ড দিয়েছি। যে যাই বলুক, জনগণ আমাদের অ্যাপ্রিসিয়েট করবে এবং আমরা আশা করতেছি, আমরা দেখছি যে জনগণ অ্যাপ্রিসিয়েট করছে। তবে 3 মাসের সবচেয়ে বড় চমক সরকার প্রধানের জবাবদিহিতার মানসিকতা। সম্প্রতি জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি করেন মন্ত্রীদের। বিএনপি বলছে এটি তাদের রাজনৈতিক অঙ্গীকারের জবাবদিহিমূলক বাংলাদেশের আনুষ্ঠানিক সূচনা। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শপথ গ্রহণের 3 মাসেই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছেন ক্ষমতাসীনরা, এমনটাই অভিমত প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর। গণভোটকে উপেক্ষা করা, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, অবাধ চাঁদাবাজি, সর্বোপরি সরকারের অগণতান্ত্রিক আচরণ জনগণের কাছে দলটিকে ধীরে ধীরে অপ্রিয় করে তুলছে দাবি জামায়াতের। তবে এই 3 মাসে বিরোধী হিসেবে নিজেদের ভূমিকায় সন্তুষ্ট দলটি। দাবি, ভালো উদ্যোগে সহযোগিতা আর জনবিরোধী সিদ্ধান্তের প্রতিরোধে তারা সক্রিয়। সংসদ সদস্যরূপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68 আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী। সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় সরকার গঠনকারী বিএনপি। 17 ফেব্রুয়ারি শপথ নেয় ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল। শপথ গ্রহণের পর পেরিয়েছে 3 মাস, শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন, যা পরিপূর্ণ ছিল কথার লড়াই, উত্তেজনা, মতবিরোধ, এমনকি ছিল বিরোধী দলের ওয়াকআউটও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে এখনও সরকারের সাথে বিরোধী দলের রয়ে গেছে মতবিরোধ। জামাত নেতারা বলছেন, গণভোটের রায়কে অস্বীকার করে সরকার যাত্রাপথেই ভুল করেছে। এর মাধ্যমে হ্যাঁ ভোট দেয়া বিপুল সংখ্যক ভোটার এবং বিরোধী দলের আস্থা হারিয়েছে সরকার। গণতান্ত্রিক সরকার হয়েও স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ বিএনপির আরেক অগণতান্ত্রিক আচরণ দাবি করছেন জামাত নেতারা। জানান, অব্যাহত চাঁদাবাজি আর আওয়ামী সরকারের রেখে যাওয়া ব্যবস্থাপনা টিকিয়ে রাখা ফ্যাসিবাদের দিকে অগ্রসর হওয়ার আরও একটি ধাপ। 3 মাস সাক্ষী দিচ্ছে যে না, দেশটা বোধহয় ভালো পথে যাচ্ছে না। তার যে উদ্যোগ থাকা দরকার, সে উদ্যোগটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট সরকারের দলের করছে, এখন বর্তমান সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে, পত্রপত্রিকায় ধরা পড়ছে। এটা যদি বন্ধ করা না হয় তাহলে মানুষ বিক্ষুব্ধ হয়ে এখন আবার অন্য আর একটা কোনো আন্দোলন হয় কিনা অনেকে এটা আশঙ্কা করছে। যে লক্ষ্যে বিপ্লব করেছি সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এটা এই সরকারের চরম ব্যর্থতা এবং আমি মনে করি এই সরকার একটি পেশিবাদী শাসনের দিকে যাচ্ছে। আমি মনে করি এটা তার প্রথম লক্ষণ। নির্বাচন না দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে দিয়েছে। আওয়ামী রেজিমের সেই শাসন কাঠামো, তারা যে রেখে যাওয়া তাদের যে এস্টাবলিশমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ পদে কোনো ব্যক্তিকে ওএসডি করেছে আমরা দেখি নাই। তবে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ আছে বলেই দাবি করছেন জামাত নেতারা। জনবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধের পাশাপাশি তাতে অংশ না নেয়ার ব্যাপারেও তারা অনড়। তবে সরকারের জনকল্যাণকর সিদ্ধান্তে সহায়তার অনেক উদাহরণ রয়েছে, এমন দাবি তাদের। আমি বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আমাদের 11 দলীয় জোট তারা সঠিক পথে আছে এবং সরকারের যে কোনো অগণতান্ত্রিক এবং ন্যায্যতা বিরোধী যে কোনো সিদ্ধান্তে আমরা প্রতিবাদ করব। ভালো কাজ করলে আমরা সহযোগিতা করছি বা করব, খারাপ কাজ হলে আমরা সহযোগিতা করব না, বরং এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করব। এই লাইনেই জামাত ইসলামী চেষ্টা করছে। নেতারা বলছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে নিজস্ব চিন্তাধারা সম্পূর্ণ কেন্দ্রীভূত রেখেছে দলটি। এই আন্দোলন তত আস্তে আস্তে আমার মনে হয় জোরদার হবে। বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 10 বছরের দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2-এর বিচারিক প্যানেল তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠাবেন। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। গত 9 এপ্রিল
আবু সাইদ হত্যা মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আবু সাইদ হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালে বিচার চলাকে তিনি শুরু থেকেই পলাতক ছিলেন। সে কারণে তার পক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে জানতে চাই। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন আর অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কি বলছে সেটিও জানতে চাই। লোপা, আসলে পুলিশ কিন্তু বলছেন যে তাদের যে সর্বাত্মক চেষ্টা সেটা কিন্তু চালিয়েছেন। শুধু পুলিশ নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে র্যাব সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো কিন্তু এরই মধ্যে মাঠে নেমেছে যে অভিযুক্ত যুবক তাকে গ্রেফতারের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে সকালে তাদের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের যে পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে প্রশাসনিক সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা রয়েছেন এবং তারা বিক্ষোভ চালাচ্ছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে কি বলেন। আপু, একটু কথা বলতে চাচ্ছিলাম, আজকে আপনাদের যে কর্মসূচি সেটি কি বিষয়ে একটু বলুন। আচ্ছা, আপনারা জেনে থাকবেন যে গত 12ই মে রাতে যে নেকার জন্য ঘটনা ঘটে গেছে ক্যাম্পাসে, সেই সূত্র ধরে আমাদের আসলে এইখানে আসা। আমরা প্রশাসনকে, বিশেষ করে আমাদের প্রক্টরকে 48 ঘন্টা সময় দিয়েছিলাম, যে 48 আলটিমেটাম দিয়েছিলাম কেন আসলে এখন পর্যন্ত অপরাধীকে তারা ধরতে পারেনি। তারা তো অপরাধীকে ধরতে ব্যর্থ হয়েছেই, তারা আমাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে। তো যেহেতু গতকাল আপনারা দেখে থাকবেন আমরা প্রক্টর অফিস অবাঞ্ছিত ঘোষণা করেছি, তাই আজকে আমরা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছি শুধুমাত্র এই জিজ্ঞাসাবাদের জন্য যে কেন 5 ঘন্টা সময় লাগে পুরো বাংলাদেশে একজন অপরাধীকে ধরতে। আপনারা জেনে থাকবেন যে এখানে শুধু পুলিশ একা জড়িত না, এখানে এই কেসটা ডিবি পুলিশ এবং আর্মি পর্যন্ত দেখছেন। তো এত মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেখানে এই কেস হাতে নেওয়া হয়েছে সেখান থেকে কি কারণে আমরা এখনো অপরাধীকে ধরতে পারছি না, সেই প্রশ্নটাই আমরা জানতে চাইছি। জি, থ্যাংক ইউ। শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা বলছে কেন এত তাকে গ্রেফতার করতে সময় নিচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা এখনো বুঝতে পারছেন না। এই বিষয়ে কিন্তু তারা প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে মেহেরপুরের পশু হাট। গরু আমদানি হলেও ক্রেতা উপস্থিতি কিছুটা কম। গেলবারের তুলনায় এবার পশুর দাম বাড়তি বলছেন ক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন খামারি এবং ব্যবসায়ীরা। মেহেরপুর জেলার সবচেয়ে বড় পশুর হাট বামুন্দি নিশিপুর হাট। প্রতি বছরই শতবর্ষী এই হাটে গবাদি পশু আসে আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে। মাঝারি পশুর চাহিদাই সবচেয়ে বেশি। হাট জমে উঠলেও এখনো তেমন ক্রেতার দেখা নেই, আর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের। আমাদের যে দাম ভাই, বুঝছেন, আমরা গরু পাইলে আমাদের সেই সঠিক মূল্য পাইছি না ভাই। গতবার যে গরুগুলো আমরা 2 লাখ টাকার ভিতরে কিনতে পারছি, এবার ওই গরুগুলা কিনতে মোটামুটি 2 লাখ 30-40 এরকম লাগছে। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে এই হাটে গরু কিনতে আসেন ব্যাপারীরা। 1.5 থেকে 2 লাখ টাকা দামের গরু কিনছেন বেশি। গত বছরের তুলনায় গরুর দাম এবার 20 থেকে 30 হাজার টাকা গরু প্রতি বেশি। কেনা হয়েছে না, আবার এই থেকে গরু কিনতেও আমরা পাচ্ছি না। সামনের দিনগুলোতে পশুর আমদানি আরো বাড়বে বলে আশা করছেন হাটের ইজারাদার। হাটে আমরা 3 থেকে 4 হাজার গরু আমদানি হয়েছে, তবে আমদানি অনুযায়ী বেচা কিনা ভালো আছে। আগামী হাটে ইচ্ছা বেশি হবে আশা করি। পশুর স্বাস্থ্য পরীক্ষায় হাটে বসেছে মেডিকেল টিম। পাশাপাশি বাজারজাতকরণে ব্যবসায়ী ও খামারিদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। গরু যদি হঠাৎ করে গাড়ি থেকে নামা থেকে ব্যথা পায় বা কোনো অসুস্থ গরু উঠে নিয়ে আসে, তাৎক্ষণিকভাবে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসার ব্যবস্থা করে থাকি। হাট ব্যবস্থাপনা কমিটিতে যারা আছে তাদেরকে আমরা মোটিভেট করেছি যে কোনো গরু যেন অত্যন্ত গরমে যেন সমস্যা না পড়ে, এই জন্য রাতের বেলা ভোরে যেন গরুগুলো মুভ করা হয়। এছাড়া যে কোনো সমস্যা হলে আমাদের টিম সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। জেলায় কুরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 1,70,000 পশু। জেলার চাহিদা রয়েছে 90,000। উদ্বৃত্ত থাকবে প্রায় 80,000 পশু। তাপস সরকার, যমুনা নিউজ।
দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম গেলবারের তুলনায় এবার পশুর দাম কিছুটা বাড়তি। কতটা বাড়তি আমরা পশুর হাটের খবর সরাসরি জেনে নিতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, সহকর্মী রুহুল আমিন বাবু আমাদের সাথে যোগ দিয়েছেন। বাবু, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন, আর দাম কি গেলবারের তুলনায় বাড়তি কিনা? দাম অবশ্যই বাড়তে গেলবারের তুলনায়, কারণ এবার কিন্তু পশুখাদ্য অর্থাৎ গোখাদ্য যেগুলো সেগুলোর দাম কিন্তু বাড়ছে এবং প্রান্তিক চাষিরা কিন্তু আমাদেরকে বারবারই বলেছে যে গোখাদ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে তাদের কিন্তু এই পশুর দামেও কিন্তু একটু তারতম্য হচ্ছে বা তাদের পোষাবে কিনা শেষ পর্যন্ত তারা কিন্তু সেটিও চিন্তা করছেন। এবং গরুর যে সরবরাহ অর্থাৎ পশু, শুধু গরু নয়, গরু ছাড়াও যেসব ছাগল রয়েছে সেগুলো কিন্তু বাজারে পরিমাণে সরবরাহ রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, যারা একটি স্বপ্ন নিয়ে যারা নিজের সন্তানের মতো করে লালন পালন করেন যেসব গরুগুলো, আসলে সেইগুলো কিন্তু গ্রামগঞ্জের হাটে আসলে সেই চিত্রটি দেখা যায় এবং সেটি কিন্তু এই কুমারখালী উপজেলা যদুবরে হাটে কিন্তু সেটি দেখা যাচ্ছে। অর্থাৎ প্রান্তিক চাষিদের অনেক গরু রয়েছে, পাশাপাশি যারা মধ্যস্বত্বভোগী রয়েছে তারাও কিন্তু রয়েছে যে তারাও গরু নিয়ে এসেছেন, অর্থাৎ প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনে নিয়ে আসছেন। অর্থাৎ গরুর দাম যদি আমরা একটু যদি সরাসরি আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে একটি গরুর দাম কত চাচ্ছেন চাচা? এই গরুটির দাম আপনি কত চাচ্ছেন? চাচ্ছি হচ্ছে 65 চাচ্ছি 65। আচ্ছা, কয় মন মাংস হবে? 90 কেজি আছে। 2 মণ 10 কেজি, অর্থাৎ লোবা শুনছিলেন যে 2 মণ 10 কেজি বা 2 মণ এরকম যেসব গরু রয়েছে সেসব গরুর কিন্তু দাম চাওয়া হচ্ছে প্রায় 60, 65 বা 70,000 টাকা, এর মধ্যে দাম চাওয়া হচ্ছে। এবং পাশাপাশি যে হাটের যে ব্যবস্থাপনা, এবার কিন্তু বাড়তি নিরাপত্তাও দেওয়া হয়েছে। প্রত্যেকটি হাটে কিন্তু একটি মানে আনসার সদস্যদের ব্যবস্থা করা হয়েছে, পুলিশের ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি কিন্তু যে জাল টাকা শনাক্তকরণ যে ব্যবস্থা সেটিও কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেকটি হাটেই কিন্তু এই যে জাল টাকা শনাক্ত করে সেই ব্যবস্থা কিন্তু আমরা এই হাটে কিন্তু দেখতে পাচ্ছি। এইরকম ব্যবস্থা সবগুলো হাটে রয়েছে, বাড়তি নিরাপত্তা এবং সতর্কতা ব্যবস্থাও কিন্তু দেওয়া হয়েছে। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার লক্ষ্মীপুরের খবর জানবো আনিস কবিরের কাছ থেকে। আনিস, লক্ষ্মীপুরের কি অবস্থা দেখছেন? গরুর দাম কেমন হাঁকছেন বিক্রেতারা এবং খামারিরা কি বলছেন? লোপা, আসলে কিন্তু লক্ষ্মীপুরে এখনো কিন্তু ঈদের বাজার, গরু বাজার কিন্তু জমে ওঠেনি, কারণ এখন পর্যন্ত যে সময়টি রয়েছে সেই সময়ের কারণে দেখা গেছে গরু বাজারগুলো ক্রেতারা কিন্তু গরু নেওয়ার জন্য নিয়ে আসছে মাঠে যাওয়ার জন্য। এবং তারা বলছেন যে বিভিন্ন ধরনের তাদের যে ছোট বড় মাজার খামারি থেকে তারা সকল ধরনের গরু নিয়ে আসছেন, মাঠে কাজ করে দেখানোর জন্য বাজারে নিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত বিক্রেতা তেমন একটা না দেখার কারণে কিন্তু ক্রেতাদের মাঝে এক ধরনের স্বস্তি নিঃশ্বাস দেখা যাচ্ছে। তারা বলছেন যে গরুর দাম কিন্তু অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে বলে আমরা দু একজন ক্রেতার সাথে কথা বলেছি। তারা বলছেন যে বিক্রেতারা বলছেন যে যারা লক্ষ্মীপুর জেলা বর্তমানে যে গোখাদ্যের যে দাম রয়েছে সেই গোখাদ্যের দাম বৃদ্ধি থাকার কারণে কিন্তু অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে। তবে এটা সহনশীল হবে কবে, আরও 2-1 দিন পরে কিন্তু আসলে গরুর দাম কীরকম হবে বা কীরকম বোঝা হবে সেটা কিন্তু আমরা আরও বাজারে দু-একটি হাট বসলে আমরা বুঝতে পারবো। কারণ এখনও তো কিন্তু অনেক হাতে 10-12 দিন সময় থাকার কারণে কিন্তু ক্রেতারা কিন্তু তেমন একটি বাজারে আসে না, তারা একটু ঘুরে ফেরে দেখছেন। তবে এখানে ছোট বড় মাজারও এবং যারা যে কারখানার যারা খামারি রয়েছেন সকল ধরনের তারা ব্যবসায়ীরা তারা গরু নিয়ে আসছেন এবং লক্ষ্মীপুর বিভিন্ন জেলা থেকে তারা এসব গরু নিয়ে আসছেন। তবে তাদের একটাই মাত্র দাবি, যে খামারিরা যারা রয়েছেন তাদের দাবি হলো যে যারা বিভিন্ন ভারত থেকে এবং নেপাল থেকে ইন্ডিয়া থেকে যেন গরুগুলো যেন না আসে তারা কিন্তু খামারিরা এক ধরনের লোকসান পড়বেন বলে আমরা জানতে পেরেছি। তবে এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের হাটগুলিতে প্রস্তুতি গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের হাটের যে নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি বলে আমরা জানতে পেরেছি বলে আমরা দেখতে পাচ্ছি। আনিস, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে এখনো বাকি কয়েকদিন। এরই মধ্যে বিভিন্ন এলাকায় চলছে প্রস্তুতি। কোথাও কোথাও পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। নির্ধারিত সময়ের আগেই কার্যক্রম শুরুর পাশাপাশি খেলার মাঠে হাট বসানো নিয়েও উঠছে প্রশ্ন। সিটি কর্পোরেশনের বক্তব্য, কোনো ইজারাদার শর্ত ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। মাহমুদুর রহমান জয়ের তোলা ছবিতে আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে উঠেছে মাঠের বাতি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তালিকায় সবচেয়ে বেশি দর উঠেছে দিয়াবাড়ি পশুর হাটের। কার্যক্রম শুরুর নির্ধারিত সময় বাকি থাকলেও এরই মধ্যে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। চলছে বেচাকেনাও।
অনেকেই আবার ঘুরে ঘুরে বাজার পর্যবেক্ষণ করছেন, দেখছেন গরু, চলছে দরদাম। এ যেন শুরুর আগেই শুরু। গত বছর আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিনে হয়েছে আমাদের গরু। এই পালতে পালতে তারপর আমার হাজব্যান্ডের ছাগলের ফার্ম আছে, তার খুব ভালো লাগে গরু ছাগল। আসলাম আর কি দেখতে, পছন্দ হয়েছে এই জন্য। আর্লি কেনার কোনো ইয়া নাই, আসলে দেখতে আসছি, ঘুরতে পছন্দ হয়েছে এই জন্য আর কি নিব। গরু চলে যাচ্ছে ওইদিকে, গরু বেচা কিনে হচ্ছে, দেখা যাচ্ছে ওকে গরু আছে। আগে আসছি আপনার রাস্তায় জ্যাম ট্যাম হবে না, গরুটা ভালোভাবে আসবে। এখানে আসে গরু খাস্তানটা সারে, গরুটা খাওয়ালে ভালো লাগে দেখে। রাজধানীর বেশিরভাগ অস্থায়ী হাটেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও বাঁশের কাঠামো, কোথাও বৈদ্যুতিক সংযোগ, আবার কোথাও পশু রাখার জায়গা তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। যেহেতু আমার সময় খুবই কম, আমরা কিছু কাজ জাস্ট এগিয়ে রাখছি। এটা নিয়মের ব্যত্যয় করে না, এটা জনসাধারণ সুবিধার্থে আমরা এই কাজটা করছি। শাহজাহানপুর মৈত্রী সংঘ মাঠ এটি। এই মহল্লার শিশুদের একমাত্র খেলার জায়গা। বিকেল গড়াতেই নানান বয়সী শিশুরা এখানে মেতে ওঠে খেলাধুলায়। তবে এখন এই খেলাটা বন্ধ, তার কারণ চলছে গরুর হাট তৈরির প্রস্তুতির কাজ। এখন তার গরু উঠবে, এখন তার খেলা যাবে না, তাই আমরা গরু দেখতে আসবো। বন্ধুরা মিলেই খেলি, আমি শুক্র শনি আর হলো মঙ্গলবার খেলি, এছাড়া পড়ার চাপে খেলতে পারি না। প্রতি বছরই আমরা গরু দেখতে আসি, আর এখান থেকে গরু কিনি আমরা প্রতি বছর। খেলার মাঠে হাট বসানোর এরকম চিত্র দেখা গেছে তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেওয়া না হলেও সেখানে হাটের প্রস্তুতি সম্পন্ন। দিনটা 24 ঘন্টা আমি এই জায়গায় পর দিতেছি, রাখতেছি। আমার এই জায়গায় কেউই গরু বানতে পারবে না। পুরো জায়গা পাওয়া যাবো না, আস্তে আমার খাওয়া লাগবো, আর একটা বাধা পাওয়া যাবো, কাগজ মনে হয় বৃষ্টি হলে কাগজটা নাম। রাস্তাঘাটে গরু একটু দূরে অন্য অন্য বাজারের লোকেরা জোর করে নামানি নাই ব্যবস্থা নেয়। আগের বছরে তো বাজার দর ছিল, তো এবছর আসলে গরুর বাজার কেমন হবে এটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, উন্মুক্ত জায়গার সংকটে থাকা ঢাকায় খেলার মাঠ দখল করে হাট বসানোর সংস্কৃতি দীর্ঘমেয়াদে নগর জীবনের জন্য ক্ষতিকর। রক্ষণাবেক্ষণ মানেই না যে আপনি মাঠ সংক্রান্ত যে আইনটাকে ভায়োলেট করে ভেঙে দিয়ে ইজারা দিচ্ছেন। 2000 সালে যে মাঠ সংরক্ষণ আইন, সেখানে বলা আছে যে আপনি কোনো খেলার মাঠে ইজারা দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। তাহলে আপনি কোন আইনে দিচ্ছেন? দেশে আইনকে তো কর্পোরেশন ভঙ্গ করছে, আর রাষ্ট্রের নজরদারি নাই। যদিও সিটি কর্পোরেশন বলছে বিধি মেনেই চলছে সব কাজ। রাস্তায় কোনো হাট বসবে না, আমরা যে জায়গা বলেছি সেই জায়গাগুলো, বিশেষ করে মহাসড়ক তো বন্ধ হবেই না, মেন সড়ক বন্ধ হবে না। হয়তো ছোটোখাটো সড়ক বন্ধ হতে পারে, কিন্তু মেন সড়ক বন্ধ করে কোথাও হাট হবে না। ঢাকার 2 সিটি মিলিয়ে এখন পর্যন্ত ইজারা চূড়ান্ত হয়েছে 19টি হাটের। এর মধ্যে উত্তর সিটিতে 10টি আর দক্ষিণ সিটিতে 9টি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করার আহ্বান জানান। চামড়া শিল্প বিষয়ক টাস্কফোর্সের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী। তিনি জানান, এই খাতে ব্যবসার পরিধি $12 বিলিয়ন উন্নীত করা সম্ভব। শিল্পমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির বেহাল দশা দূর করতে সময় লাগবে আরও কয়েক বছর। সিইটিপি আধুনিকায়ন হলে বিদেশি বিনিয়োগ আসবে। তিনি জানান, শিল্প উন্নয়নে যারা ভালো করবে তাদের প্রণোদনা দেবে সরকার। এদিকে পরিবেশ রক্ষায় জোর দিয়েছেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে ট্যানারি মালিকদের সচেতন থাকতে হবে। 156টি ট্যানারির মধ্যে 100টি পরিবেশ ছাড়পত্র পেয়েছে। চামড়া খাতটাকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ। এটা হবে এই দেশের সক্ষমতার একটা এক্সাম্পল আগামী দিনে। এত রেজিলিয়েন্ট এই দেশের মানুষ, আর এত সম্ভাবনাময় একটা খাত আমরা হাতের ফাঁক দিয়ে ছেড়ে দেব, ইনশাল্লাহ এটা হবে না। দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন আছে অভিভাবকরা। 24 ঘন্টায় সিলেট, রংপুর, বরিশালে প্রাণ গেছে আরও 3 শিশুর। এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 35 জনে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 78 জন, চিকিৎসাধীন রয়েছে 321 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 3 জন। এই জেলায় হামের প্রকোপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে অভিভাবকরা। এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কিছু কিছু স্থানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের।
দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই বরিশালে যেতে চাই কাউসার হোসেনের কাছে। কাউসার, 24 ঘন্টায় তো বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাণহানি কেন ঠেকানো যাচ্ছে না, চিকিৎসকরা কি বলছেন? লোপা, যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন বা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ হাম রোগীদের যারা চিকিৎসা দিচ্ছেন, সেসব চিকিৎসকরা দুটি বিষয়ের আসলে বেশি গুরুত্ব দিয়েছেন। একটি, যেসব শিশু পুষ্টিহীনতায় ভুগছেন তারাই বেশি হামে আক্রান্ত হচ্ছেন এবং যারা টিকা পাননি, এবং বারবার কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা টিকা এবং পুষ্টিকর খাবারের উপরেই জোর দিচ্ছেন। এবং গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগের 6টি জেলা হাসপাতাল এবং 2টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল বিভাগে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 118 জন শিশু, এবং এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 42 শিশু। এবং এছাড়া যারা হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য বিভাগ কিছুটা সুসংবাদও দিয়েছেন, তারা জানিয়েছেন যে গেল 24 ঘন্টায় পুরো বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 160 জন শিশু। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 42 জন। অর্থাৎ চিকিৎসকরা বলছেন যে যেসব রোগীরা গুরুতর অবস্থায় হাসপাতালে আসছেন তারা আসলে চিকিৎসা পাচ্ছেন। যদিও এখানে যারা ভর্তি হচ্ছেন অভিভাবকদের কিছুটা অভিযোগ রয়েছেন, তারা জানিয়েছেন যে সকল ব্যবস্থাপনাপত্রে চিকিৎসক যে সকল ঔষধের নাম লিখছে, বেশিরভাগ ঔষধেরই কি আসলে হাসপাতালে সরবরাহ নেই সরকারিভাবে, বাইরে থেকেই আসলে তাদেরকে কিনতে হয়, এবং এ কারণে কিছুটা সমস্যা হচ্ছে। এবং সিটের স্বল্পতা থাকায় কিন্তু আসলে এখানে যারা রোগীর ভিড় দেখা দেয় তখন কিন্তু তাদেরকে মেঝেতেই চিকিৎসা নিতে হয়। লোপা। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার সিলেটে যেতে চাই নাবিল হোসেনের কাছে। নাবিল, সিলেটেও তো আজ এক শিশুর মৃত্যু হয়েছে। এই মৃত্যু ঠেকানো যাচ্ছে না কেন? অভিভাবকদের মধ্যে কোনো ধরনের সচেতনতার অভাব আছে কিনা? চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? দেখুন লুপা, হামে মৃত্যুর যে কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে যে হামে যারা মারা যাচ্ছেন সিলেটে তাদের অর্থাৎ 90% বয়স কিন্তু 1 বছরের কম, এবং এই যে যারা হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন সেই সব শিশুদের মাল্টিপল ডিজিজ আসলে দেখা যায়। বিশেষ করে শিশুরা নিউমোনিয়া আক্রান্ত হন এবং এতে করে শ্বাসকষ্ট বাড়ে, তাদেরকে পিআইসিউতে নিয়ে যাওয়া হয়, শেষ পর্যন্ত আসলে কারো হার্ট ফেলিয়ারের মতো সমস্যা হয় বা ব্রেনে আসলে আঘাত হানে, এবং এতে করে শিশুরা দ্রুত তাদের যে শারীরিক অবস্থা সংকটাপন্ন হয় এবং তাদের মৃত্যু হয়। এখন পর্যন্ত যে সিলেটে যেসব শিশুরা মারা গেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই কাছাকাছি সংকটগুলো ছিল, অর্থাৎ নিউমোনিয়া ছিল, হার্ট ফেলিয়ার ছিল, আসলে ব্রেনে হামে আঘাত হানেছে। এই কথাগুলোই আসলে আমরা চিকিৎসকদের মুখ থেকে শুনেছি। ফলে এতে করে আসলে চিকিৎসকরা যেটি জোর দিচ্ছেন সেটি হচ্ছে শিশুদের পুষ্টিহীনতায় যাতে শিশুরা না ভোগেন সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে বলেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে গত 2 বছর হামের টিকার ব্যবস্থাপনার কারণে শিশুদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেম যেটি আসলে ক্ষয় হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল, সেই সিস্টেমটা যাতে এবার যে টিকা কার্যক্রম চলছে সেই টিকা কার্যক্রমে আওতায় নিয়ে এসে তাদের মধ্যে ইমিউনিটি সিস্টেম আসলে ডেভেলপ করা হয়, সেই পরামর্শগুলোই চিকিৎসকরা দিচ্ছেন। লোপা। নাবিল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিজানুর রহমান সিনহার অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক অবদান রয়েছে। তার মৃত্যুতে জনহিতৈষী সৎ রাজনীতিককে হারালো দেশ। স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রকৃত অর্থে জনপ্রিয়, মৃদুভাষী, বন্ধুবৎসল ব্যক্তি ছিলেন মিজানুর রহমান সিনহা। শিল্পপতি হিসেবে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। জানাজা শেষে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব ও চিফ হুইপের পক্ষ থেকে মিজানুর রহমান সিনহার প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। নিঃসন্দেহে আমরা একজন জনহিতৈষী সৎ রাজনীতিককে হারালাম, একই সঙ্গে দেশের একজন অত্যন্ত উঁচু দরের শিল্পপতিকেও হারালাম। আমরা আশা করি যে তার এই মৃত্যুতে তার এলাকার যে সমস্ত মানুষ আছেন, সমগ্র দেশের যারা শিল্পের সঙ্গে জড়িত, বিএনপির সঙ্গে জড়িত, তারা সবাই তার জন্য দোয়া করবেন।
কক্সবাজারের উখিয়ায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের মারধরে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, কয়েকদিন আগে উখিয়ার টাইপালং মাদ্রাসার দেয়ালে জয় বাংলা লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় অভিযোগ দেন। পরে শনিবার রাতে ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক পোস্টে হাহা রিয়্যাক্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুস। এই ঘটনার পর বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুসকে মারধর করেন। এ সময় তাকে রক্ষার চেষ্টা করলে মারধরের শিকার হন ইউনুসের বন্ধু এনজিও কর্মী এসএম ইমরান। স্বজনদের অভিযোগ, খবর পেয়ে ইমরানের মা সৈয়দা খাতুন ঘটনাস্থলে গেলে হামলার শিকার হন তিনিও। উদ্ধার করে উখিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সৈয়দাকে মৃত ঘোষণা করেন। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ইউনুসকে হেফাজতে নেয় পুলিশ। এদিকে অভিযুক্ত উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান শিকদার, জিসান সহ কয়েকজন গতরাতেই সংবাদ সম্মেলনে দাবি করেন এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি একটি অপ্রীতিকর ইউনেস্কো মারধর করছে, আমাকেও মারধর করছে, ধাক্কা দেখে দিয়েছে। এক পর্যায়ে আমার মাকে কিনকিনি মেরে আমার মাকে ফেলে দিছে। আমি হাসপাতালে নিয়ে আসি, হাসপাতালে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। একটা কল আসলো, এখানে নাকি আমার খালাকে অতর্কিত হামলা করে সন্ত্রাস শিখাই দেয়, ওনাকে কি করছে, মেরে ফেলছে। স্বাভাবিক মৃত্যু দিয়ে যদি আপনি মামলা করেন তাহলে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যায়েন না। লোকজন পুলিশের কাছে ওই যে ইউনুস নামে একটা লোকের শপথ করে দিই, তো হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখা যায় ওখানে নাকি এক ভদ্র মহিলাকে নিয়ে গেছে কিছুক্ষণ আগে, ওই হসপিটালে চিকিৎসার লোক মারা গেছে। ওখানে গিয়ে জানতে পারল, পরে এখন শুনতেছি ওখানে মারামারি হইতেছে। বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে তৈরি করা হবে। টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এমন তথ্য জানান টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রযুক্তিকে শুধু ব্যবহারের জন্য নয়, সেবা প্রদান এবং উৎপাদনে কাজে লাগানো হবে। মন্ত্রী আরও জানান, আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। তিনি বলেন, এআই ক্যামেরা ব্যবহারের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। আগামী 5 বছরের মধ্যে শক্তিশালী 5G'র জন্য প্রয়োজনীয় ফাইবার নেটওয়ার্ক তৈরি করা হবে। 2 বছরের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল আইডি এবং ডিজিটাল ওয়ালেট চালু করা হবে বলেও জানান উপদেষ্টা। AI, hardware, semiconductor, software, BPO, server নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্টআপ অ্যান্ড ডিজিটাল সেবার মাধ্যমে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। ইরানের সাথে সমঝোতায় রীতিমতো ধৈর্য হারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন 24 ঘন্টার মধ্যে পুনরায় সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। শান্তি প্রস্তাবে দ্রুত প্রতিক্রিয়া না জানালে ইরান পড়বে চরম প্রতিকূলতার মধ্যে। অবশ্য নিজ অবস্থানে অনড় তেহরান জানিয়েছে, আগ্রাসন মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন। শিগগিরই ঘোষিত হবে হরমুজে নৌযান চলাচলের নতুন পরিকল্পনা। এদিকে বিবাদমান পক্ষগুলোকে সমঝোতায় আনতে ইরান সফর করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। একের পর এক হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার টেবিলে ইরানকে বসাতে রীতিমতো ধৈর্যহারা মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ফরাসি গণমাধ্যম BFM টিভিকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ফের তেহরানকে সতর্ক করেন ট্রাম্প। বলেন, পুনরায় সামরিক পদক্ষেপ শুরুর বিষয়ে 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে পারে যুক্তরাষ্ট্র। সোশ্যাল হ্যান্ডেল এক্সে কাম বিফোর দ্য স্টর্ম শিরোনামে পোস্ট করেন একটি AI জেনারেটেড ছবিও। ইরানের পারমাণবিক কার্যক্রমের সময়সীমা ও শান্তি আলোচনার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে। তবে দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে চরম বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে ইরানের জন্য। অবশ্য নিজ অবস্থানে অনড় ইরানও। যে কোনো হামলা ঠেকাতে প্রস্তুত IRGC। পাল্টা এক্স পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধের আকাশছোঁয়া খরচ বহন করতে হবে ওয়াশিংটনকেই। শিগগিরই হরমুজের নৌযান চলাচলের নতুন পরিকল্পনার কথাও জানানো হয়। প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হবে টোল আদায়ের বিষয়টিও। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীদের অধিকারের বিষয়টিও রাখা হবে বিবেচনায়।
ওয়াশিংটন তেহরানকে সমঝোতায় আনতে দৃঢ় পাকিস্তানও। শনিবার শান্তি চুক্তির পরবর্তী সময়সূচি নিয়ে আলোচনা করতে তেহরান পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সাথে বসেন বৈঠকে। আলোচনা ছাড়াও সীমান্তে বাণিজ্য বৃদ্ধি, সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও বিস্তর আলোচনা করেন দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দুপক্ষের টানাপোড়েনে স্থবির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ। ইরানি বন্দরগুলোয় আটকা বহু দেশের জ্বালানি ও পণ্যবাহী কার্গো। মার্কিন সেন্টকম জানিয়েছে এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে রুট পাল্টেছে অন্তত ৭৮টি জাহাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তিউনিসিয়া। বাজারে খাবার ও ওষুধের তীব্র ঘাটতির পাশাপাশি আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে দিশেহারা সাধারণ মানুষ, যার প্রতিবাদে দেশটির রাজধানী তিউনিসের সড়কে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নামেন শত শত মানুষ। এ সময় বিরোধী নেতা এবং সাংবাদিকদের গণহারে গ্রেফতারের প্রতিবাদ জানায় তারা। তাছাড়া প্রেসিডেন্ট কাইস সাইদের পদত্যাগের জোরালো দাবি তোলেন। বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয় রাজপথ। পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দমন নিপীড়ন চালাচ্ছে সরকার, অভিযোগ জানায় বিক্ষুব্ধ জনতা। 2010 সালে তিউনিসিয়া থেকেই শুরু হয় সরকার বিরোধী আন্দোলন আরব বসন্ত। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। সাথেই থাকুন।